সকাল সকাল জাইদ ভিলায় দানা, রোদ, লুবনা উপস্থিত হয়। স্বামীর মৃত্যুর সংবাদ নীরজ জাইদ তাকে সবার আগে দিয়েছেন। দানা কান্না করতে করতে যাচ্ছে তাই অবস্থা। এখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছে, হয়তো ঘুমিয়ে গিয়েছে। রোদ ঝিম মেরে বসে আছে। এসেছে থেকে সে নিজেও কক্ষে বন্দী, বের হয়নি। মিসেস লুবনা জাইদও নির্বাক, যেন নিজস্ব কোনো অনুভূতি নেই, কারোর সাথে কথা বলেননি। নিবিড় জাইদের জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে দৌড় দিয়েছেন। নিবিড়ের পরিবারের সদস্যরা সকলেই এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছে। তারা জানে নিবিড় জাইদের অপরাধ, অজানা নয় তাদের। এমন লোকের জন্য কাঁদতেও বুঝি লজ্জা লাগে, কিন্তু চোখের পানি কেউ সব বোঝে? বাবা তো জন্মদাতা, কত স্নেহ আদর, কত ভালোবাসা, এত এত স্মৃতি, সব কি করে ভুলে যাবে দুই বোন? একটু তো শোক পালন করাই যায়। পরীক্ষা শেষ হয় না কেন? আর কতদিন এসব ঠেলবো ভাই? মীরাবের কথায় সানি তার কাজ চাপড়ে বলে, আর কিছুদিন। ওঠাই অনেক দিন। মীরাব সানি অলস ভঙ্গিমায় বসে আছে। মিশান তাহিয়ার নিজের কক্ষে। দুপুরে খেয়ে তিনি ঘুমোচ্ছেন। আবরণ সোফায় বসে ফোনের রিল দেখতে ব্যস্ত। কপালে ভাঁজ পড়ে আছে। প্রায় সময় কপালে ভাঁজ পড়ে থাকে তার। মনে হয় সবসময় সে যেন রাজ্যের চিন্তা করে। মগজ ভর্তি শুধু টেনশন। তোর চাচাকে কবর দেওয়া হলো, গেলি না কেন? প্রিয়মের কথায় তৎক্ষণাৎ উত্তর দেয় না আবরণ। ফোনের দিকে দৃষ্টি রেখে কিছুক্ষণ পর বলে, আমি গেলে কবরে শরণের পরও দুটো বুলেট তোর হৃৎপিণ্ডে ভরে দিয়ে আসতাম। আইন বিরোধী কাজ আমি করি না, ভদ্র ছেলে ভাই, তাই যায়নি। প্রিয়ম মুখ বাঁকায়। তার ছুটি শেষ, কাল পরশু কানাডায় চলে যাবে। মীরাবের ঘুম পাচ্ছে, আলসেমি লাগছে প্রচুর। একসময় কুশনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় মীরব। সানি নিজেও পড়ে পড়ে ঘুমায়, শুধুমাত্র প্রিয়ম ও আবরণ বাদে। শেওনার ভাইকে কি বলেছিস? প্রিয়মের মুখে শ্রেয়নার নাম শুনে আর চোখে তাকায় আবরণ। হালকা নড়ে চড়ে বসে, তবে উত্তর দেয় না। কি রে বল, সেজান ভাইকে কি বলেছিস? তোর বোন চুমু খেয়েছে আমায়, এটাই বলছে। প্রিয় মাথা চেপে ধরে বসে রয়, ড্যাব ড্যাব করে তাকায় আবরণের দিকে, যে কিনা ভাবলেশীনভাবে রিলস দেখায় মত্ত। তুই কি প্ল্যান করেছিস দুজনের মধ্যে? যা কিছু ঘটবে সব সেজানের কানে দিবি? পাগল নাকি? সব কিছু কেন বলে দেব? যেসবের ক্ষেত্রে সেজান আলম ভাবে শুধুমাত্র আবরণ জায়দের দ্বারাই এসব কাজ সম্ভব। শ্রেয়ন আলম দুধ ভাত, ঠিক সেই সব কথা, কাজের বিবরণ সেজান আলমকে আমি দেব। তার মানে? চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে প্রিয়মের। ফেলফেলিয়ে তাকিয়ে থাকে উদ্ভট মানবটার দিকে। আরে প্রাইভেট টাইমের কথা টানিস না। স্বস্তির শ্বাস ফেলে প্রিয়ম। শার্টের উপরের দুটো বোতাম খুলে ফেলে। হাতের সাহায্যে নিজেকে নিজে বাতাস করতে থাকে। আরেকটু হলেই দম বন্ধ হয়ে মারা যেত যেন। প্রিয়মের এহেন অবস্থা দেখে আবরণের কপালের ভাঁজ গাঢ় হয়। সন্ধিহান গলায় বলল, তুই ভাবছিলিস আমাদের দুজনের স্পেশাল টাইমের বিবৃতি সেজান আলমকে দেব? আচ্ছা, তোর মুখে বাজ পড়ুক। প্রিয়ম দুপাশে মাথা নাড়ায়, কোনো রকমে বলে, আরে না, সেটা কখন বললাম, ওসব আমি ভাবিনি। তাহলে তোর মুখে আদব ছেলে বিরিয়ানি পড়ুক। নিবিড় দায়িত্ব সহ আরো কিছু লোককে ক্রসফায়ার করা হয়েছিল। শহরের অলিতে গলিতে ঘুরে তাদের ধরে নিজেদের জায়গায় এনকাউন্টার করে দিয়েছে। বাদ বাকি যা হবে সব নীরজ জাহিদ সামনে নেবেন। শুধু এসব জঙ্গল সাফ করতে বলেছেন। সম্পূর্ণ দায়িত্বটাই ইন্সপেক্টর সিনহা ও রিহামের হাতে ছিল। নিজেদের কাজ করতে পেরে তারা খুবই গর্বিত। তেমন কোনো ঝামেলাই হয়নি। সকলেই জানতো সুভাষ আহমেদ সম্পর্কে। কত মায়ের বুক খালি করেছে এই সন্ত্রাস, কত ছেলেদের বিপথে নিয়ে গেছে। এমন কোনো অপরাধ নেই যেটা সে করেনি। রেপ অব্দি করেছে সুভাষ, এটা তার কাছে বড় কিছু না। যেসব মেয়েদের বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হতো তাদের থেকে বেছে বেছে সুন্দরী আর আকর্ষণীয় রমণীদের তার নিকট পাঠানো হতো। স্বেচ্ছায় যেতে না চাইলে জোর জবরদস্তি করত। এটাই সুভাষ আহমেদ। নিবিড় জাহিদের ব্যাপারটা বলার সময় নীরজ জাহিদের কণ্ঠ কাঁপেনি, চোখে পানি আসেনি। নিজের কাজে গর্ববোধ করেছেন। তার ভাই, যে কিনা খুন খারাপি, রেপ, অস্ত্র পাচার, নারী শিশু পাচার কাজের সাথে সামিল ছিল, তাকে এনকাউন্টার করতে পেরে তিনি প্রাউড ফিল করেন। হাতে নাতে ধরতে পারেননি, তাই মিডিয়ার কাছে আফসোস করছেন। বস্তুত তিনি ইচ্ছে করে হত্যা করেছেন নিবিড়কে। ওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে লাভ নেই, শুধু জাহিদ ভিলার সম্মান নষ্ট হবে, আর কিছুই না। নীরজ জাহিদের ইচ্ছে করছিল ধর থেকে মাথাটা আলাদা করে দিতে। কাল রাতে গুপ্তচরের মাধ্যমে খবর পেয়েছেন শহরে বোমা হামলা হবে, সেই সাথে সুভাষ আহমেদ পালিয়ে যেতে পারে। এর রেশ ধরে শহরের নিরাপত্তা বাড়ানো হয়। এমনই খবর ছেপেছে পেপারে। সব কাজ শেষ করে রাত 10:30টার দিকে ফ্ল্যাটে আসেন নীরব।
তিনি শুনেছেন ভাইয়ের স্ত্রী সন্তান সকলেই চলে এসেছে। বাসায় আর যাননি তিনি, এখানে একটু কাজ করে একেবারে চলে যাবেন। নীরদ সোফায় বসতেই তার দিকে এক গ্লাস পানি বাড়িয়ে দেয় আবরণ। নীরদ কথা বলেন না, ঢক ঢক করে পানিটুকু খেয়ে নেন। আবরণকে টেনে তার পাশে বসিয়ে দিয়ে বলেন, বউকে কাজ করে দিবে বলে এসব শিখছ? আরে না, পানি খেয়ে তাজা হও। ছেলের বউ আনতে চাচ্ছ, এমন ছ্যাবলে মেরে গেলে চলো নাকি? নীরদ জাহিদ হাসেন, সোফায় গা এলিয়ে দেন। এভাবেই কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। আবরণ বোঝে নীরদ খুবই ক্লান্ত। ভোরে লুবনা জাহিদ কল করে ভয় দেখাতে চাচ্ছিল আমায়। আমি নাকি নিবিড়কে খুন করেছে। তুমি বলো, আমি যদি সে সময় থাকতাম তবে লোকের বডি পার্ট কি খুঁজে পাওয়া যেত? ওর কথা ধরতে আছে নাকি? রেখে দাও, স্বামীর সুখে পাগল হয়ে গেছে। রেডিকুলাস ওমেন। নীরদের হাত টিপে দিতে থাকে আবরণ। আবেশে চোখ বুঝে রাখেন নীরদ। এভাবে বেশ আরাম লাগছে। বাবা, বিয়ের কথা বলতে যাবে না? আবরণের গাল ফুলানো কথায় তড়িৎ চোখ মেলে নীরদ। আবরণের দিকে তাকাতেই দেখতে পায় কাচুমাচু ভঙ্গিতে বসে আছে। নীরদ হালকা আসেন, ছেলেকে বুকে জড়িয়ে নেন। এই তো এখনই যাচ্ছি, দ্রুত বউ এনে দিব। আবরণ মাথা নাড়ায়, দুই ঠোঁট প্রসারিত করে হাসে। নীরদ জাহিদকে জাপটে ধরে ওভাবেই বসে রয়। বাবা বাবা গন্ধ পাচ্ছে। কতদিন এই ঘ্রাণ নেওয়া হয় না, দিন না তো বছর। নীরদ জাহিদ এবং সেজান মুখোমুখি বসে আছে। নীরদের পাশে আবরণ শান্ত ভঙ্গিতে বসা, চুলগুলো পরিপাটি করে আশ্রয়ে একপাশে ফেলে রেখেছে। গায়ে সাদা রঙের একটা পাঞ্জাবি, সেই সাথে কালো প্যান্ট, হাতে ড্যানিয়েল ওয়েলিংটনের কালো রঙের ঘড়ি। ফর্সা হাতে কালো রঙটা ফুটে উঠেছে। আশপাশটা কড়া বেলি ফুলের ঘ্রাণে মুখরিত। শ্রেয়নাদের ফ্ল্যাটে আসার সময় টমফোর্ড জ্যাসমিন রুজ পারফিউমটা আচ্ছা মতো মেখে এসেছে আবরণ। চারপাশটা বেলিময় হয়ে গিয়েছে। সেজান কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরণের দিকে, মাথা নিচু তার, দুহাত ভাঁজ করে রাখা, যেন খুবই ভদ্র ছেলে আবরণ জাহিদ, এবং বর্তমানে ভীষণ লজ্জা পাচ্ছে। ছেলে কি করে? সেজানের এহেন কথায় আবরণ কিছুটা নড়েচড়ে বসে, সিটিয়ে যায় নীরজ জাহিদের দিকে। সবার অলক্ষ্যে হালকা গুঁতো দেয়। নীরজ জাহিদ গলা খাঁকড়ে দিয়ে বলেন, আপাতত কিছু করছে না, অতি শীঘ্রই আমাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করবে। সেজান গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। আবরণের মাথা তখনও নিচু, ধ্যান ধরে টাইলসের দিকে তাকিয়ে আছে। কিন্তু ভেতর ভেতর সেজান আলমকে গালির মাধ্যমে বার কয়েক ইতিমধ্যে মেরেও ফেলেছে। বয়স কত হবে? এত জলদি বিয়ে করাচ্ছেন কেন? ছেলের কোনো সমস্যা নাকি? নীরজ জাহিদ মুখ খুলবেন তার আগেই সেজান আবারও বলে, দেখুন স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট নই এখন। বোনের জন্য ছেলেপক্ষ এসেছে, তাদের সাথে কথা বলছি। নীরজ কিছুক্ষণ চুপ করে থাকেন, রয়েস হয়ে উত্তর দেন, আপনার বোনকে আমার ছেলের ভালো লেগেছে, তাই দ্রুতই বিয়েটা করে দিতে চাচ্ছি। কিন্তু আপনার ছেলের ব্যবহার ভালো না, খোঁজ নিয়ে যা শুনেছি। কেন রে? তোর ঘরে এসে কোন দিন চুরি করেছে? নাকি তোর বোনের সাথে ইটিস পিটিস করেছে? ভালো হতে চাইলে তোরও তো ভালো হতে দিস না। দিন শেষে যত দোষ আবরণ ঘোষ। জুতা চিনিস? এক লাফে দাঁড়িয়ে যায় আবরণ। নীরদ তড়িঘড়ি করে ছেলের হাত চেপে ধরেন। রুহি মিশান কিচেনে ছিল। আবরণের গলা পেয়ে ছুটে আসে তারা। সেজান গাল ফুলিয়ে শ্বাস টানে, নীরদের দিকে তাকিয়ে বলে, এই ছেলের হাতে বোনকে কি করে তুলে দিই বলুন তো? ব্যবহার দেখেছেন? সেটা আমার উপর ছেড়ে দাও। তোমার বোন সুখে থাকবে, আমি কথা দিচ্ছি। কখনো কোনো কষ্ট ছুতে পারবে না তাকে। আমার তত্ত্বাবধানে আমার মেয়ে হয়ে থাকবে। সেজান কিছু বলে না, বিরস ভঙ্গিতে তাকায় আবরণের দিকে। এবার চুলগুলো এলোমেলো করে ফেলেছে আবরণ, পেছনের দিকে ঠেলে দেওয়া, পাঞ্জাবের হাতা গুটিয়ে কনুইয়ের উপর অব্দি নিয়ে এসেছে। সেই সাথে বোতামগুলো খুলে ফেলেছে। এবার শান্তি লাগছে, বিড়বিড় করে আওড়ায় আবরণ। ভদ্র হতে হলে যদি এমন পোশাক পরতে হয়, তাহলে সে ভদ্রতা আমার জন্য না। মা গো, আরেকটু হলে চ্যাপ্টা হয়ে যেতাম। শ্রেয়নাকে নিয়ে আসা হয়। আলাদা কোনো সাজসজ্জা নেই। নতুন এক সেট সবুজ রঙের 3 পিস পরেছে, চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে রাখা। শ্রেয়না এসে সেজানের পাশে বসে পড়ে। মেয়ে তো আমাদের দেখাই আবরণ। সে আনা আলাদা কথা বলুক, নিজেদের মধ্যেও তো কথা আছে। আবরণ কিছুটা আতঙ্ক নিয়ে তাকায় শ্রেয়নার দিকে, তার দৃষ্টি নিচু। আবরণ বলে, আমার কোনো কথা নেই। আবরণের এহেন কথায় সেজান মনে মনে শান্তি পায়, কিন্তু শ্রেয়নার কথায় কপালে ভাঁজ পড়ে তার। আমার কথা আছে। হ্যাঁ, তো ওকে রুমে নিয়ে যাও, আমরা অপেক্ষা করছি। কিন্তু আমার কথা নেই তো আব্বু। আবরণের কথায় কাজ হয় না।
কোথা থেকে মীরাফসানি উড়ে এসে এক প্রকার টেনে হিঁচড়ে আবরণকে শ্রেয়নার কক্ষে ঢুকিয়ে দেয়। শ্রেয়না নিজেও ছোট ছোট কদমে রুমে চলে আসে। কি বলবেন, জলদি বলুন, আমার অনেক কাজ আছে। নিজেকে ব্যস্ত রাখার যেন আপ্রাণ চেষ্টা তার। শ্রেয়না দেখে সেই চঞ্চলতাটুকু। হাত বুকে ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় শ্রেয়না। আশ্চর্য না, যেখানে আমার লজ্জায় আড়ষ্টতায় নিমজ্জিত থাকার কথা, সেখানে তুমি গুটিয়ে নিচ্ছ নিজেকে। তোমার কাহিনী দেখে আমার নিজেকে বখাটে ছেলে মনে হচ্ছে। তুমি কোনো রূপবতী লজ্জাশীল রমণী। আবরণ মনোযোগ সহকারে শ্রেয়নার কথা শোনে, লম্বা কদমে এগিয়ে আসে তার কাছে। শ্রেয়না নিজের জায়গা থেকে সরে না, সরল দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরণ থামে। তার আর শ্রেয়নার মধ্যে কয়েক ইঞ্চির দূরত্ব। আবরণের শরীর থেকে এখনো বেলি ফুলের সুবাস ভেসে আসছে। সাদা পাঞ্জাবিতে আকর্ষণে দেখাচ্ছে ছেলেটাকে। শ্রেয়না নিশ্চুপ হয়ে চেয়ে থাকে। এভাবে কি দেখো, ভুল কিছু বলেছি আমি? শ্রেয়না কথায় হালকা হাসে আবরণ, হেলে দুলে এগিয়ে আসে। হুট করেই শ্রেয়নার হাত চেপে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর চেপে নিজের বুকের সাথে ঠেসে ধরে তার কোমল দেহখান। শ্রেয়না চোখ বন্ধ করে নেয়। ভেতরটা ছলাৎ করে ওঠে। দুহাতে আবরণের পাঞ্জাবির বুকের কাছটা খামচে ধরে। আবরণ দুলতেই থাকে। আমি নিজেকে গুটিয়ে রেখেছি, নিজের অনুভূতি লুকিয়ে রেখেছি। যদি সম্পূর্ণ একেবারে প্রকাশ করে ফেলি, নিতে পারবি বুঝি আমায়? সহ্য করতে পারবি আমার পাগলামি? নিজেকে প্রস্তুত রাখো। সুন্দর মিষ্টি সময় কাটানো বাকি আমাদের, একসাথে অনেক পথ হাঁটতে বাকি, ভালোবাসা দিয়ে খুনছুটিময় একটা সংসার সাজানো বাকি। আবরণ জাহিদ তার ভালোবাসা প্রকাশ করতে কমজোর নয়। হালালভাবে চাই তোমায় আমার করে, একদম নিজের। শ্রেয়না আলম, আমি তোমাকে চাই, ছোট বাচ্চাদের খেলনার মতো, যেটা তারা পেয়ে গেলে লুকিয়ে জড়িয়ে রাখে না। ছোট বাচ্চাদের খেলনার মতো, যেটা তারা পেয়ে গেলে লুকিয়ে জড়িয়ে রাখে না, যাতে করে কারো নজরে না আসে। ঠিক সেভাবেই তোমাকে লুকিয়ে রাখবো আমি পুরো দুনিয়া থেকে। আমার ভালোবাসার আদরে মরিয়ে। আবরণ জাহিদ ভালোবাসার কাঙাল। তুমি এক পায়ে এগোবে, আমি হাজার খানের স্নেহের পর্দা বিছিয়ে দেব। তুমি তো ভালোবেসে ডাকবে, আমি শত সহস্র আদরের চাদর নামিয়ে দেব তোমার জীবনে। থামে আবরণ। শ্রেয়নার গাল দুটো নিজের হাতের আজলায় ভরে নেয়। মুখ উঁচু করে বৃদ্ধাঙ্গুল শ্রেয়নার গালে ঠেসে ধরে। সেটাই হাত বুলিয়ে বলে, কিন্তু ছেড়ে যেতে চাইলে কোন সময় কী কারণে কেমন জায়গায় গুম করে দেব তুমি কল্পনা করতে পারবে না। শ্রেয়না আলম। শ্রেয়নাকে ছাড়ে আবরণ। কিছুটা দূরে সরে দাঁড়ায়। মেয়েটার দিকে তাকাতেই দেখতে পায় নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাসে আবরণ। বেরিয়ে আসতে তার কক্ষ হতে কিছু একটা ভেবে পেছনে তাকায়। হাত দিয়ে চুল এলোমেলো করে হাস্যরত কণ্ঠে বলে, শ্রেয়না আলম, ভালোবেসে ফেলো আমায়, আমিও তোমায় সবটা দিয়ে আগলে রাখবো। আবরণ বেরিয়ে যায় কক্ষ থেকে। দরজায় মৃদু শব্দ হয়। শ্রেয়না তড়িঘড়ি করে সেন্টার টেবিল থেকে পানির গ্লাস তুলে সম্পূর্ণ পানি গলদকরণ করে নেয়। বুক ভরে শ্বাস টানে। নিজের গায়ে এখনো বেলি ফুলের ঘ্রাণ লেগে আছে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে এই ঘ্রাণ যেন উপলব্ধি করতে পারছে শ্রেয়না। বার কয়েক পলক ঝাপটায়। বুকের বাঁ পাশে হাত চেপে ধরে চোখ বন্ধ করে বলে, এই ছেলের ভালোবাসা ভয়ঙ্কর, গভীর, মারাত্মক আদরে ইচ্ছে তার। সেদিন ঠিক করা হয় আবরণ ও শ্রেয়নার বিয়ে পরদিনই সম্পন্ন হবে, ঘরোয়া আয়োজনের মাধ্যমে। সেজানদের সেরকম আত্মীয় স্বজন নেই। দূর দূরান্তে যারা চেনা পরিচিত আছে কারোর সাথেই সেভাবে কথা হয় না তাদের। বাড়িওয়ালা সেই সাথে পাশের ফ্ল্যাটের কয়েকজনকে নিয়েই আয়োজন করবে। কথা মতো বিয়ের আয়োজন করা হয়। শ্রেয়নাকে নিয়ে একেবারেই জায়েদ ভিলায় উঠবে তারা। নিরজাই তার বাসায় বড় করে রিসেপশন করবেন। একমাত্র ছেলে তার, ভীষণ আদরে। ইচ্ছে মতো দুহাত ভরে খরচ করবেন ছেলের বিয়েতে। সেটা নিষেধ করেনি। বিয়েটা শুধু হয়ে যাক, বাদ বাকি সবকিছু নিরজাই সামলে নেবেন। এখন সময় 11টার কাছাকাছি। বাড়িতেই রান্নার আয়োজন করা হয়েছে। মিশান, রুহি এবং তুষির আম্মু কিচেনে ব্যস্ত এখনো। রোদ তখন প্রিয়মের সাথে আড্ডা দিচ্ছে। তারা দুপুরের দিকে এসেছে ফ্ল্যাটে। প্রিয়মের সাথে দারুণ সখ্যতা গড়ে উঠেছে রোদের। প্রিয়ম মূলত আবরণের চেয়ে বয়সে বড়, তবুও তাদের বন্ধুত্ব হয়েছে। দেখে বোঝার উপায় নেই প্রিয়ম আবরণের সিনিয়র। বড় হলে কি ফ্রেন্ডশিপ হয় না? হয়, যেমন আবরণ ও প্রিয়মের হয়েছে। দানা পাশের রুমে সময় কাটাচ্ছে। ব্যালকনির গ্রিল চেপে ধরে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে আছে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়েছে।
দানার আম্মু লুবনা তখন মিশানদের কাছে গিয়েছেন। তারও একা ভালো লাগে না। মিশানকে দেখে লুবনা, দানা ও রোদ ভীষণ অবাক হয়েছিল, সেই সাথে খুশিও। লুবনা বার কয়েক ক্ষমা চেয়েছেন, যদিও তার হাতে তেমন কিছু ছিল না। তবু কোথাও একটা কিন্তু থেকেই যায়। মিশান তাহিয়ার আলতো হেসে মানিয়ে নিয়েছেন লুবনার সাথে। তার ভাষ্যমতে পুরনো কথা ভুলে যাওয়াই ভালো, ওসব শুধু তাদের কষ্ট দেবে। এভাবে কি দেখো ভাই, তোমার জন্য কি আকাশের সিনেমা চলছে? আচমকা নীরবের আগমনে চমকে যায় দানা। তড়িৎ ঘাড় ঘোরায়, চোখাচোখি হয় দুজনের। কিছুক্ষণের জন্য থমকায় দানা, পর মুহূর্তেই ঘাড় ফিরিয়ে সামনে তাকায়। মাঝে মধ্যে আকাশ দেখা ভালো। কেন ভালো? ভালো মানে ভালো, সুযোগ পেলে মানুষ ছেড়ে যায়, কিন্তু এই আকাশ কখনো আমাদের একা ছাড়ে না। তাহলে তো আকাশ ভারী লুচু, মেয়েদের পেছনই ছাড়ে না। মীরাবের এহেন কথায় কপালে ভাঁজ পড়ে দানার। পূর্ণ দৃষ্টিতে তাকায় মীরাবের দিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ সরিয়ে নেয়। ভালো নেই নাকি? সেরকম কিছু না। সবাই আনন্দ করছে, তুমি এখানে কেন? নাকি আবরণের বিয়ে হয়ে যাচ্ছে বলে কষ্ট পাচ্ছ? চুপ করো তো তুমি। আবরণ আমার ভাই হয়, পাগলামি করি তার জন্য, বিয়ের পরেও করব। সমস্যা তোমার? ধমকে ওঠে দানা। মীরাব ঠোঁট চেপে হাসে। খানিক এগিয়ে এসে দানার বাহুর পাশ ঘেঁষে হাত গলিয়ে গ্রিল চেপে ধরে। দানার পিঠ কিছুটা ঠেকে মীরাবের বক্ষে। চকিত নয়নে তাকায় দানা, ঘুরতে নেয় মীরাবের দিকে। তৎক্ষণাৎ তার বাহু শক্ত করে চেপে ধরে মীরাব। অমান, নড়াচড়া করছো কেন? কিছু করেছি নাকি আমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। দানা নড়ে না, যেভাবে আছে ওভাবেই দাঁড়িয়ে থাকে। মীরাব শ্বাস টেনে ঘ্রাণ নেয় দানার চুলের, মিষ্টি আর স্নিগ্ধ সেই ঘ্রাণ। দানা আহমকের মতো দাঁড়িয়ে থাকে। তবে মীরাবের কাছে আসায় তার মন্দ লাগছে না, বরং ভালো লাগছে। সে নিজেও চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়। আধ ঘন্টা যাবৎ নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আবরণ। আজকে তাকে একটু অন্যরকম সুন্দর লাগছে। বিয়ে বলে কথা, ছেলে মানুষ তো কি, তার সৌন্দর্যও যেন দ্বিগুণ বেড়েছে। শুভ্র রঙা পাঞ্জাবি গায়ে জড়িয়েছে আবরণ, যার বুকের কাছটায় ছোট সোনালি পাথর বসানো। পাঞ্জাবিটায় সুতোর কাজ জ্যামিতিক নকশা করা, যা ছোট হীরার আকৃতির মতো দেখাচ্ছে। পুরো পাঞ্জাবি জুড়ে এক ধরনের এমব্রয়ডারি করা, পাশাপাশি কিছু অংশে ছোট ছোট সিকোয়েন্স বা ঝিলমিল দ্বারা কাজ করা। আলো পড়লে হালকা ঝলমলে আভা দেয়। সাদা পাজামা, স্বভাবসুলভ, হাতে তার ড্যানিয়েল ওয়ালিংটনের কালো রঙের ঘড়ি। আজকেও টমফোর্ড জ্যাসমিন রোজ গায়ে মেখেছে আবরণ। চারপাশটা বেলি ফুলের সুবাসে ভরে গিয়েছে। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা। নিজেকে দেখে শেষ হলে এবার চল, বিয়ে করতে যাবি না? আর কত সময় নিবি? নিজের চেহারা দেখতে দেখতেই তো জ্ঞান হারাবি ভাই। সানির কথায় বিরক্ত হয় আবরণ। শেষবারের মতো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নেয়। এগিয়ে এসে সানির কাঁধে হাত রাখে। সানির চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। আবরণ ভ্রু কুচকায়, নাক ধরে মৃদু টান দেয়। এমন চোখ বন্ধ করেছিস কেন? চুমু খেতে এসছি তোকে। ওহ, ভাবলাম মারবি। গাল ফুলিয়ে কথাটা বলে সানি। আবরণ তার কাঁধ আঁকড়ে ধরে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। সবাই শ্রেয়নাদের বাসায়, শুধু সানি ও মীরাবই বাকি ছিল। বন্ধুকে নিয়ে যেতে এসেছে সানি। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। আয়নার ভেতর যেন ঢুকে যাবে আবরণ। নিজের চেহারা দেখে কোনোভাবেই স্বাদ মিটছে না। বর এসেছে, বর এসেছে। চিৎকার করতে করতে দৌড়ে আসে শ্রেয়া। পরনে তার গোলাপি রঙের গাম, যেটা দুপ্রান্ত শক্ত করে ধরে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে রাখা, মাথায় একটা লাভ শেপের গোলাপি রঙের ব্যান্ড। ভীষণ আদরে লাগছে শ্রেয়াকে। আবরণের পাঞ্জাবির এক প্রান্ত চেপে ধরে শ্রেয়া, হাসি মুখে বলে, টাকা দাও। কিসের টাকা? শ্রেয়াকে পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে আবরণ। নিরাজাইদ আগে থেকেই উপস্থিত, সেখানেও আছে। সেই সাথে আরো কিছু লোকজন, কাজীও উপস্থিত। ও মা, আমাদের বাসায় এসেছো, টাকা দেবে না? তুমি তো জুতাও পরনি। জুতা চুরি করে টাকা নেব সেটার উপায়ও রাখোনি। মোবাইল থেকে নজর সরায় আবরণ। শান্ত দৃষ্টিতে তাকায় শ্রেয়ার দিকে। আগে বলবি না এসব নিয়ম? আমার বিয়েতে কোনো কিছুর কমতে চাই না আমি। তুই দরজার সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি জুতা পরে আসছে। আবরণ গম্ভীর মুখে কথাগুলো বলে নিজের আসন ছেড়ে উঠতে নেয়, কিন্তু শ্রেয়া তাকে যেতে দেয় না, বরং টেনে বসিয়ে তার কোলে চড়ে বসে। সঙ্গে সঙ্গে আবরণ তাকে নামিয়ে দেয়। মৃদু ধমকে বলে, এই সর, কাছে আসবি না। আজ আমার বিয়ে, তাই মুড খারাপ করতে চাচ্ছি না, দূরে থাক। আজকে সর্বপ্রথম আমার বউ আমায় ছোবে, আর টাকা লাগবে তো, দাঁড়া দিচ্ছে। বলেই পাশে থাকা নীরজাইদের প্যান্টের পকেটে হাত দেয় আবরণ। শক্ত হয়ে বসে থাকেন নীরদ। আবরণ পাত্তা দেয় না, ওয়ালেট বের করে টাকা চেক করে
বিভিন্ন কার্ড রয়েছে ভেতরে। সব কার্ড বের করে নিজের পাঞ্জাবির পকেটে পড়ে তারপর সম্পূর্ণ ওয়ালেটটা শ্রেয়ার হাতে ধরিয়ে দেয়। বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে আসে শ্রেয়ার। তাকে প্রীতি, সায়ান আর তুষিও পাঠিয়েছিল যেন কিছু টাকা হাত করা যায়। এই ছিল তো এত এত টাকা সহ পুরো ওয়ালেটটাই ধরিয়ে দিয়েছে। খুশিতে লাফিয়ে ওঠে শ্রেয়া। গাউন চেপে ধরে পুনরায় শ্রেয়নার রুমের দিকে পা বাড়ায়। সেদিন কিরমির করে তাকিয়ে রয়। আবরণ পাত্তা দিল বলে মনে হলো না। সোফায় হেলান দিয়ে নিজের মতো রিলস দেখতে থাকে। একটু পরপর আবার দাঁত বের করে হাসছে। সে কি করবে, ভিড়েগুলোই এমন যে সে না হেসে থাকতে পারছে না। আবরণের থেকে সাইন নিয়ে উঠে দাঁড়ায় কাজী, সেই সাথে সেজান। এবার শ্রেয়না থেকে সাইন নিতে হবে। কাজীকে উঠে দেখে কৌতূহলপূর্ণ কণ্ঠে শুধায় আবরণ, বিয়ে কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ হয়েছে। কবুল বললাম কখন আমি? আবরণের কণ্ঠে আশ্চর্যের ছাপ। কাজী সাহেব থতমত খেয়ে যায়। নিরজাইদ আবরণের এক হাত চেপে ধরে বলেন, এভাবেও বিয়ে হয়? তুমি যদি বলতে চাও তুমি বলতে পারো। কেন নয়, বলবো অবশ্যই। আমার বিয়েতে কোনো কমতি থাকবে না। গলা খাঁকড়ে দেয় আবরণ। নরম স্বরে বলে, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ। সেজান কাজীর সাথে শ্রেয়নার কক্ষের দিকে পা বাড়ায়। আবরণ সেদিকে তাকিয়ে থেকে বলল, আব্বু আমি যাই। গরম চোখে তাকায় নীরব। চাপা স্বরে ধমকে ওঠেন, চুপ করে বসে থাকো, বেশি কথা বলো। মুখ বাঁকায় আবরণ। পুনরায় দৃষ্টি মোবাইলের দিকে নিবদ্ধ রাখে। শ্রেয়না সাদা রঙের একটা শাড়ি পরেছে, যার পাড় দিয়ে পাথরের কাজ করা। সম্পূর্ণ শাড়িটাতেই সাদা সুতো আর পাথরের কাজ। সামান্য আলস্য পড়তেই ঝিকমিক করে ওঠে। বউ ওড়নাটাও সাদা রঙের। চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা পড়েছে। কয়েকটা তাজা সাদা গোলাপও লাগিয়েছে। মেহেদি পরা দুহাত ভর্তি সাদা রঙের পাথরের চুড়ি, যা কিছুক্ষণ পরপর ঝনঝন আওয়াজ করছে। শীতে করে গালের দুপাশে কিছু চুল ফেলে রাখা। সিম্পল একটা টিকলি পড়েছে মাথায়। নাকের নোলকটাও সাধারণ। গলার হারটা গর্জিয়াস, চিপকে আছে। সীতাহারও পড়েছে, যেটা নেকলেসের সেটের সাথেই ছিল। মুখে তেমন প্রসাধনী ব্যবহার করেনি। বিয়েতে সাদা রং মানুষ কমই পড়ে। আবরণ জাইদের পছন্দের রং সাদা, তাই শ্রেয়নার জন্য সাদা রঙেরই জিনিস নিয়ে এসেছে। সব বাজার আবরণ করেছে, বেছে বেছে সবচেয়ে ভালোটা কিনেছে, যেন শ্রেয়নার পছন্দ হয়। আগে কখনো শপিং করেনি। বিয়ের বাজার তো আরও না, কত হিমশিম খেয়ে যে কিনেছে সব। লেজে গোবরে অবস্থা। প্রিয়মসানি মীরব সাথে না থাকলে হাল বেহাল হয়ে যেত। শ্রেয়নাকে অসম্ভব সুন্দর লাগছে। চোখ ফেরানো দেয়। সাদা রংটাই একটু বেশি মানিয়েছে মেয়েটাকে। বিছানায় গোল হয়ে বসেছিল শ্রেয়না। সায়ান, প্রীতি আর তুষি তার পাশেই আড্ডা দিচ্ছে সকলে। তখনই দরজা ঠেলে কাজী এবং সেজান ভেতরে প্রবেশ করে। খানিক নড়েচড়ে বসে শ্রেয়না, ঘোমটা বুক অব্দি টেনে রাখা। সেজান এসে এক পলক দেখে শ্রেয়নাকে। তার চোখটা যেন জুড়িয়ে যায়। তার মনটা সত্যি ভীষণ সুন্দর। শ্রেয়না শুধু একটা সাইন লাগবে। রেজিস্ট্রেশন পেপার সামনে এগিয়ে দেয় সেজান। সাইন করে দাও। ভাবি কোথায়? সেজান কিছুক্ষণ চুপ থাকে। দৃষ্টি এদিক সেদিক ফিরিয়ে নিজেকে সামলে বলে, কিচেনে কাজ করছে। ভাবিকে ডেকে নিয়ে আসো। শান্ত কণ্ঠ শ্রেয়নার। সেজান উত্তর দেওয়ার আগেই রুহি সেখানে উপস্থিত হয়। আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসে। আমাকে না ডেকে আমার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ, আজব মানুষ তোমরা। দ্রুত শ্রেয়নার পাশে এসে বসে রুহি। শ্রেয়না মুচকি হাসে। ভাইয়ের হাত থেকে পেপারটা নিয়ে ঝটফট সাইন করে দেয়। শ্রেয়না আলম নামটার পাশেই ইংরেজি গুটি গুটি অক্ষরে আবরণ জাইদ লেখা। নামটা দেখে আলতো হাসে শ্রেয়না। রেজিস্ট্রেশন পেপার এগিয়ে দেয় সেজানের দিকে। শ্রেয়নাকে আলহামদুলিল্লাহ বলতে বলতে সে অনায়াসেই বলে ফেলে। শ্রেয়নার দৃষ্টি যায় দরজার দিকে। চোরের মতো উকি দিচ্ছে আবরণ। শ্রেয়নার সাথে দৃষ্টি বিনিময় হতেই চট করে সেখান থেকে চলে যায়। শ্রেয়না অনুভূতি শূন্যের মতো তাকিয়ে রয়। এই ছেলে অমন উকি ঝুঁকি দিচ্ছে কেন? আশ্চর্য। কিরে, একটু দেরিও করলি না? সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ। বাহ, তর্স হয়েছে না বুঝি? প্রীতির ঠেস মারা কথায় শ্রেয়না হাতের চুড়ি ঠিক করতে করতে বলে, আমাকে কোন অ্যাঙ্গেলে নিব্বি লাগে? নাটক করব কেন? বিয়ে আমার সম্মতিতেই হচ্ছে। দেরি করে ঢং করতে পারবো না। কাঠখোট্টা জবাব শ্রেয়নার। সেজান পকেটে হাত পুরে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেজান বোঝে এসব কিছুই আবরণ জাইদের সাইড এফেক্ট। না জানি ভবিষ্যতে কি হবে, এদের বাচ্চা কাচ্চা কেমন হবে। শ্রেয়নার মতো ভদ্র হবে নাকি আবরণের মতো বাদর? ও মাই গড। তপ্ত শ্বাস ফেলে বেরিয়ে আসে সেজান। তার সাথে কাজী। এখন বিদায়ের পালা। খাওয়া দাওয়া শেষ করে শ্রেয়নাকে গাড়িতে তুলে দিতে হবে। মেয়েটা চলে যাবে আজ।
ভাবতেই ভেতরটা মোচড় দিচ্ছে। যদিও যখন তখন দেখতে পারবে শ্রেয়নাকে, এরপরও মন মানতে চায় না। ফ্ল্যাটটা খালি হয়ে যাবে, শ্রেয়ার খুব কষ্ট হবে আপুকে ছাড়া। রুহির একমাত্র সঙ্গী তো শ্রেয়নাই ছিল। সেজান ভেবে নেয় নিরাজাইদকে বলবে আবরণ যেন শ্রেয়নাকে নিয়ে এই ফ্ল্যাটেই থাকে, তাহলে দূরে রাখা হবে না বোনকে। আবরণ তাদের ব্যবসা দেখাশোনা করলে শ্রেয়না সবসময় বাসাতেই থাকবে, সেই হিসেবে ধরতে গেলে ফ্রি থাকবে সে। এসব ভেবেই স্বস্তির শ্বাস ফেলে সেজান। লিভিং রুমে আসতেই একটা পরিচিত মুখ দেখতে পায়, সঙ্গে সঙ্গে মেজাজ তুঙ্গে ওঠে তার। রক্ত গরম হয়ে যায়, এক প্রকার কন্ট্রোলেস হয়ে পড়ে। দৌড়ে গিয়ে লোকটাকে একটানে দাঁড় করায়, কেউ থামানোর আগেই মুখ বরাবর কয়েকটা পাঞ্চ মেরে দেয়। বাসর ঘরে বসে আছে শ্রেয়না। বসে আছে বললে ভুল হবে, আবরণের কক্ষটায় চোখ বোলাচ্ছে। বেশ বড়সড় ঘর। শ্রেয়নার রুম দুবার জোড়া দিলে যেমন হবে সেরকম। বড় আলমারি, তার পাশে ওয়ার্ড্রোবও আছে। শ্রেয়না ভেবে পায় না অত বড় আলমারি থাকাকালীন ওয়ার্ড্রোব কেন রেখেছে। এত জামা কাপড় দিয়ে কি হবে? ওকে তো বেশিরভাগ সময় সাদা টি শার্টই দেখা যায়। আলমারি ওয়ার্ড্রোব ভর্তি কি শুধু হোয়াইট টি শার্ট? সেন্টার টেবিল, কাউচ, ফুলদানি, তাছাড়া একটা মাঝারি সাইজের বুকশেলফ আছে। আবরণ বইও পড়ে নাকি? কোনোদিন তো পড়তে দেখেনি, শোনেও নি। ঘরটা অনেক সুন্দর, বিছানার চাদর থেকে শুরু করে দেয়ালের রং অবধি সাদা। ঘরটা অনেক সুন্দর, বিছানার চাদর থেকে দেয়ালের রং অবধি সাদা। কেমন যেন শান্তি শান্তি লাগে। দেয়ালে বিভিন্ন পেন্টিং টাঙানো, নানান ধরনের ফুলও টাঙিয়ে রাখা। রঙিন কাগজ দিয়ে বানানো হয়েছে। কেউ তো এসব বানাবে না এই বাসায়, আবরণ তো কখনোই বানাবে না, হয়তো কিনে এনেছে। তবে ঘরটা শ্রেয়নার পছন্দ হয়েছে। এখান থেকে ব্যালকনি দেখা যায় অনেক জায়গা নিয়ে সেটা। এক সাইডে মিনি সাইজের পুলও আছে, নানান ধরনের ফুলের গাছ দেয়াল ঘেঁষে রাখা, আবার কিছু টব ঝুলছে। বাসটা পুরোটাই বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে, মাঝে সাঝে সাদা গোলাপ। শ্রেয়না হাসবে না কাঁদবে বোঝে না। সবকিছু এমন সাদা কেন? আর কোনো রং পছন্দ নয় কি? শ্রেয়নার তো সব রঙই ভালো লাগে। তখন রুহির ভাই রায়ান এসেছিল বাসায়। সেজান তো রেগে মেগে আগুন, কয়েকটা বসিয়েও দিয়েছিল পাথারি। চটজলদি রুহির বাবা মা এগিয়ে এসে থামায় তাকে, সেই সাথে নীরব। আবরণ দূরে বসে শুধু মজা নিচ্ছিল। রায়ানের দাঁতগুলো সব লাগানো, বস্তুত কোনো দাঁতই নেই। আবরণ ভেঙে ওগুলোর দফা রফা করে দিয়েছে। রায়ান ক্ষমা চেয়েছে সবার কাছে, প্রচুর কান্নাকাটি করেছে। সেজান কিছু বলেনি আর, রুহির দিকে তাকিয়ে থেকে চলে গিয়েছিল। শ্রেয়নাকে বিদায় দেওয়ার সময় শ্রেয়ার সে কি কান্না! বোনকে কিছুতেই ছাড়বে না, শাড়ি চেপে ধরে বসেছিল, ফুপাচ্ছিল অনবরত। গাড়ি পর্যন্ত কোলে নিয়ে আসে শ্রেয়না। আবরণ তখন মীরাবসানি প্রিয়মের সাথে পেছনে কিছু নিয়ে কথা বলছিল, কিন্তু তার দৃষ্টি শ্রেয়নার দিকেই ছিল। শ্রেয়া ছাড়ছে না দেখে বিরক্ত হয় আবরণ। গটগট পায়ে এগিয়ে এসে এক টানে নামিয়ে দেয় শ্রেয়নার কোল থেকে, চোখ পাকিয়ে শাসায় যেন এমন না করে, না হলে আবরণ তাকে জানে মেরে ফেলবে। শ্রেয়া শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই আবরণকে বলে শ্রেয়নাকে নিয়ে যেন দ্রুত বাসায় ফেরে। আবরণ কথা দিয়েছে তাকে, শ্রেয়নার সাথে শ্রেয়া সাক্ষাৎ দ্রুতই হবে। সেজান তেমন কিছু বলেনি, শুধু নীরজাইদের দিকে তাকিয়েছিল। সেজানে এসে দৃষ্টি বোঝেন নীরব, তাকে আশ্বাস দেন শ্রেয়নাকে নিজের মেয়ের মতো রাখবে। রাত বেশি হয়ে যাওয়ায় আর দেরি করে না, ঝটফট গাড়িতে উঠে রওনা দেয়। রুহি উদাসীনভাবে বিদায় জানায়, কেন যেন মনটা তার ভীষণ খারাপ আজ। শ্রেয়না আবরণকে গাড়িতে উঠিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করে রুহি। নিঃশব্দে কক্ষে প্রবেশ করে আবরণ, সন্তর্পণে দরজা চাপিয়ে দিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। শ্রেয়না তখনও ধ্যান ধরে বিছানার চাদরের দিকে তাকিয়ে আছে। আবরণ নিজের চুলগুলো এক হাতে ঠিক করে গলা কাটকি দেয়, তবে শ্রেয়না কোনো প্রতিক্রিয়া দেখায় না। সেটা দেখে আবরণের ভ্রু কুচকে আসে, ধূপধাপ পা ফেলে এগোয়। মিস সিনিয়র, এভাবে হুতুম পাচের মতো বসে থাকবেন নাকি পোশাক আশাকও খুলবেন? ধূপধাপ পা ফেলে এগোয়। আচমকা আবরণের কণ্ঠস্বর পেয়ে কিছুটা চমকায় শ্রেয়না। পর মুহূর্তেই তার এহেন কথায় চোখ কপালে তার। জলদ গম্ভীর কণ্ঠে বলে, কি বললে? জামা কাপড় খুলতে বলেছে, দ্রুত করুন। এমন রিয়াকশন কেন দিচ্ছেন? আবরণ কিছুটা অবাক হয়ে কথাটা বলে। তার কথায় নিজের শাড়ি খানিক উপরে তুলে সাবধানে নেমে আসে খাট থেকে, দ্রুত পদে এগোয় আবরণের দিকে। এক আঙুল উঁচিয়ে বলে, আশ্চর্য মানুষ তুমি, এসব কি ধরনের কথা? হ্যাঁ, জান নিয়ে নিব তোমার। আবরণ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। শ্রেয়নার চোখ বড় বড় করে রাখা, হাতের আঙুল টান টান করে উঁচিয়ে রেখেছে। আবরণ কিছুটা সময় নিয়ে নিজের বলা কথা ভেতরে ভেতরে পুনরাবৃত্তি করতে থাকে। দ্রুতই বুঝে ফেলে শ্রেয়নার এহেন আচরণের কারণ। আর আমি জামা কাপড় চেঞ্জ করার কথা বলেছে, একেবারে সব খুলে ফেলতে বলিনি। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। আবরণ জায়েদ ইজ নট ভেরি ইম্পেশেন্ট।
শ্রেয়না হাত নামিয়ে নেয়, দৃষ্টি এদিক সেদিক ফেরায়, ফোঁস করে শ্বাস টানে। আবরণ তখনও তাকিয়ে আছে তার দিকে। তো সেটা ভালোভাবে বললেই হয়। কথার কি স্ত্রী? আবরণ কলার ঠিক করতে করতে কাঁধ উঁচিয়ে বলে, যত দোষ আবরণ ঘোষ। আচমকা শ্রেয়নার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে আবরণ। অপ্রস্তুত হয় শ্রেয়না, বুকের ভেতর টিপ টিপ আওয়াজ করতে থাকে। আতঙ্কিত দৃষ্টিতে তাকায় আবরণের দিকে। মুচড়ে করবেন না, একটা জিনিস দেখতে চাচ্ছে বলেই শ্রেয়নার হাতের তালুতে নজর বোলায় আবরণ। গাঢ় খয়েরি রঙের লাভ শেপ দিয়ে সুন্দর একটা ডিজাইন করেছে হাতে। লাভটার মধ্যে আবরণের নাম। ঠোঁটের কোণে হাসি ফোটে আবরণের। হাত একটু উঁচিয়ে ধরে এনে শব্দ করে চুমু খায় সেটায়। কেঁপে ওঠে শ্রেয়না, হাত গুটিয়ে নিতে চায়। আবরণ টেনে নিজের হাতের মুঠোয় শ্রেয়নার নরম কোমল হাতখানা ভরে নেয়। চোখে চোখ রাখে শ্রেয়না। ওভাবে কি দেখছো? আপনাকে। ফিচেল হাসে আবরণ। শ্রেয়নার হাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দেয়। শ্রেয়না নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চেঞ্জ করে আসুন, আলমারিতে কাপড় আছে। সব কি সাদা পোশাক? আবরণ আবারও হাসে, মাথা নাড়িয়ে বলে, নিজেই দেখে নিন, যান। শ্রেয়না নিজের হাতের দিকে তাকায়, মৃদু স্বরে ধমকে ওঠে। হাত না ছাড়লে যাব কি করে? দ্রুত হাত ছাড়ে আবরণ। নিজের চুলগুলো এলোমেলো করে দেয় হাতের সাহায্যে। শ্রেয়না সেদিকে একবার তাকিয়ে থেকে আলমারি খুলে। ভেতরে বিভিন্ন শাড়ি, সালোয়ার কামিজে ভর্তি। শুধু সাদা না, অনেক রঙের শাড়ি পরেছে। শ্রেয়না বেছে নিতে থাকে, কি পরবে ভেবে পাচ্ছে না। আবরণ দূর থেকে এখনো তাকে দেখছে। এভাবে হ্যাংলার মতো তাকিয়ে থাকলে কেউ নড়াচড়া করতে পারে নাকি? শ্রেয়নার ইতস্তত লাগছে, তবুও দেখে শুনে সাদা রঙের সিল্কের একটা শাড়ি বের করে শ্রেয়না। শাড়িটা পাতলা এবং শাড়ির মাঝখানে ছোট ছোট লাল রঙের ফুল। শ্রেয়না অবাক দৃষ্টিতে শাড়িটা দেখে। সিম্পলের মধ্যে এমন শাড়ি কখনো দেখেনি শ্রেয়না। সে তো শাড়ি পরে না, কেনেওনি কখনো, তবে এটা অনেক সুন্দর। শাড়ির সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। এসব ভারী জিনিস পরে থাকতে সত্যি অসুবিধা হচ্ছে। মাত্র ওয়াশরুমের দরজায় হাত রাখে শ্রেয়না। আবরণের প্রাণোচ্ছল কণ্ঠস্বর ভেসে আসে পিছন থেকে, শুনুন না। শ্রেয়না চট করে ঘাড় ঘোরায়, একবার উঁচিয়ে শুধায়, কি হয়েছে? শ্রেয়না মাথা নিচু করে নেয়, ঠোঁট কামড়ে হাসে। আবরণ তখন পেছনে দুহাত রেখে দুলছে। শ্রেয়না দাঁড়ায় না, চটজলদি ওয়াশরুমে প্রবেশ করে। আবরণ মৃদু শব্দ করে হাসে, মুখ থেকে ইস শব্দ করে। পা দিয়ে টাইলসে ছোটাছুটি করে কিছুক্ষণ। নিজের পোশাক পরিবর্তন করার জন্য আলমারির দিকে এগিয়ে যায়। মন খারাপ? না তো। কথায় হালকা হাসে রুহি। গিয়ে তার পাশে বসে পড়ে, এক হাত রাখে সেজানের হাতের উপর। সেজান চট করে তাকায়, দৃষ্টি তার শান্ত নির্মল। রুহি মুখ ফুটে কিছু উচ্চারণ করার আগেই আচমকা সেজান রুহিকে বুকের মধ্যে আগলে নেয়। রুহি অবাক হলেও কথা বলে না, নড়াচড়া করে না, চুপটি করে মাথা রেখে পড়ে থাকে সেজানের প্রশস্ত বুকটায়। রুহি, হুম। ভালো লাগছে না। শ্রেয়নার কথা মনে পড়ে? কথা বলে না সেজান। রুহি বুঝতে পারে তার মনের অবস্থা। সেজানের পরনে একটা স্যান্ডো গেঞ্জি, সাথে ট্রাউজার। কড়া পারফিউমের ঘ্রাণ এখনো নাকে এসে ঠেকছে তার। আর একটু সিটিয়ে যায় সেজানের দিকে। সেজান রুহির মুখটা আজলে ভরে নেয়, নিজের মুখোমুখি করে ছোট্ট আদলটা। পরপর শব্দ করে চুমু খায় রুহির চোখের পাতায়। রুহি কেঁপে উঠে সেজানের হাত চেপে ধরল, চোখ খিচে বন্ধ করে নিল। সেজান থামেনি, ছোট ছোট চুমু খায় কপালে, গালে, ঠোঁটের থুতনিতে, যেন সে রুহিকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নিতে চাচ্ছে। রুহি আবেশে চোখ বন্ধ করে নিয়েছে, ঘন ঘন শ্বাস ফেলছে। সেজান কপাল ঠেকায় রুহির কপালে, হালকা হাসে। তুমি আমার কে? রুহি ঠোঁট কামড়ে ধরে, কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, বউ। ঠোঁট প্রসারিত করে হাসে সেজান। রুহির মাথাটা নিজের বুকের সাথে ঠেসে ধরে, চোখ বন্ধ করে রুহিকে আঁকড়ে ধরে রাখে। এবার কিছুটা শান্তি পাচ্ছে, ভেতরের অস্থিরতা কমে আসে তার। অনেক কষ্ট পেয়েছো আমার আচরণে, জানো তো ভালোবাসি তোমায়। কিছুটা ছন্ন ছাড়া আর গম্ভীর প্রকৃতির আমি, নিজের মতো করে বুঝে নিও। কষ্টে রুহির বুক ভার হয়ে আসে, উপচে আসা কান্নাটা গিলে নেয়। কম্পিত কণ্ঠে বলে, আমি তো তোমায় ভালোবাসি, ছোট বাচ্চার মতো আগলে রাখি। একটু আধটু ভুল আমারও হয়, তাই বলে পর করে দেব নাকি? আমি খুব ভালোবাসি তোমায়। সেজানের বুকে শান্তির স্রোত বয়ে যায়। রুহিকে আরেকটু চেপে ধরে নিজের সাথে। দুজনের চোখ বেয়ে কয়েক ফোঁটা তরল গড়িয়ে পড়ে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ভালো লাগছে তাদের, খুবই শান্তি লাগছে। আননোন নাম্বার থেকে
কল আসে রোদের নম্বরে। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন। দানা ওই বাড়ি থেকে ফেরার পরেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুম দিয়েছে। রোদের সাথেই আছে দানা। হুট করে কল আসায় কিছুটা অবাক হয় রোদ। এমার্জেন্সি ভেবে তড়িঘড়ি করে হাতে নেয় মোবাইল। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। কি করছো? প্রথমে আশ্চর্য হলেও পর মুহূর্তে কণ্ঠস্বরের মালিককে চিনতে পেরে খুশি হয় রোদ। প্রিয়ম সাহেব যে এত রাতে কল করে জিজ্ঞেস করছেন কি করছি? মাঝরাতে মানুষ কি করে? প্রিয়ম হয়তো হাসলো, কিন্তু সেটা কণ্ঠস্বরে প্রকাশ পায় না। মানুষ তো কত কিছুই করে, যেমন তুমি এমন কথা বলছো আমার সাথে। রোদ ঠোঁট হেলিয়ে হাসে। আরাম করে বালিশ কোলে নিয়ে বসে পড়ে বিছানায়। হালকা হেসে বলে, আচ্ছা, হঠাৎ কল করলেন যে? কেন করতে পারি না? সেটা বলিনি। তো কি বলেছো? আপনি বড্ড কথা পেঁচান। বাধ্য করো কেন? ফোঁস করে শ্বাস টানে রোদ। দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, বুঝতে পেরেছি, কোনো দরকার হলেই বলুন, না হলে ফোন রাখছি, ঘুম পাচ্ছে। ঠিক আছে, কাল কথা হবে, বাই। বলেই কল কাটে প্রিয়ম। রোদ হতভম্ব নেত্রে হাতের মোবাইলটার দিকে তাকিয়ে রয়। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে ঠাস করে অদূরে ছুঁড়ে মারে সেটা। নিজের চুল দু হাতে আঁকড়ে ধরে ফিসফিস করে বলে, একটু বেশি আনরোম্যান্টিক তুমি। সাধারণভাবেই কথা বলতে পারো না, প্রেম নিয়ে কথা কি করে শুরু করব? ধ্যাত ধ্যাত। ল্যাম্পপোস্টের আলোয় দুজন মানবী হেঁটে চলেছে কিছুটা দূরত্ব রেখে। রমণের পরনে সাদা রঙের ফিনফিনে একটা শাড়ি, তার মধ্যে লাল বর্ণের ছোট ফুলের কাজ। চুলগুলো ছেড়ে রাখা, শুধু খোলা চুলের মধ্যভাগে একটা রাবার পেঁচিয়ে রেখেছে। এক কাছি সিল্কি চুল কোমর ছড়িয়ে দুলছে। বাহু অবধি সাদা রঙা ব্লাউজ, হাতে একটা সাদা রঙের গোলাপ, খালি পা। লম্বা চড়া পুরুষটার গায়ে একটা সাদা রঙের টি শার্ট, সাদা ট্রাউজার। রমণীটার হাঁটার গতিতে পা মেলাচ্ছে পুরুষটা। শ্রেয়না ছন্নছাড়া ভাবে হাঁটছে, এদিক সেদিক চলে যাচ্ছে বারবার। রাতের হালকা বাতাস তাকে ছুঁয়ে দিচ্ছে, মন্দ লাগছে না। ঘাড় বাঁকিয়ে আবরণের দিকে তাকায় শ্রেয়না। ছেলেটার কোনো ধ্যান নেই যেন, মাথা নিচু করে মন্থর গতিতে হাঁটছে। শ্রেয়নার হঠাৎ রাগ হয়। এই ছেলে ভালো মন্দ কিছুই বলছে না। কথা না বললে ভালো লাগে নাকি? ধ্যাত, বিরক্তিতে কপাল কুচকে আসে তার। আচ্ছা, একটা প্রশ্ন করি। শ্রেয়না ঠোঁট জোড়া ভিজিয়ে নেয়, নিম্ন স্বরে শুধায়, আমাকে কোথায় দেখেছিলে? আবরণ হাঁটা থামায়, ঘাড় বাঁকিয়ে তাকায় শ্রেয়নার দিকে। শ্রেয়না তখনও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বলতেই হবে। শ্রেয়না উপর নিচে মাথা নাড়ায়, সে শুনতে চায়। আবরণ দুপাশে ঘাড় দোলায়, কিছুটা চেপে এসে শ্রেয়নার নরম হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল পুড়ে নেয়, আলতো করে চেপে ধরে। শ্রেয়না প্রতিক্রিয়া দেখায় না, শুধু একবার নিজের হাতের দিকে তাকায়। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিয়ে আবরণের দিকে তাকায়। আবরণের নজর তখন সামনের দিকে। ভার্সিটিতে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন দেখেছি চশমা পরিহিত সেই রমণী, যার আঁখিয়ে চোরা একরাশ গম্ভীরতা ও শান্তি। চশমা পরে চোখ দুটো আরো গভীর দেখাচ্ছিল। এক পলক দেখেছিলাম শুধু। কে জানতো আমার গম্ভীর মুখে সিনিয়র মেয়েটা আমার মন কেড়ে নেবে, আবরণ সাইদ এমন দুর্বল হয়ে পড়বে। আমি কখনো ভাবিনি আমার জীবনে এত সুখ আসবে, এত শান্তি। আমিও কাউকে ভালোবাসবো, কি আমার মধ্যরাতের পথ চলার সঙ্গী হবে। শুধু এক ঝলক দেখে মন গেঁথে নিয়েছিলাম এই মেয়েটাকে আমার লাগবে, যে কোনোভাবে, জোর করে কিংবা মীমাংসা। এই যে দেখুন, এখন শ্রেয়না আলম আমার সাথে, আমার পাশে। ভালো লাগছে আপনার? শ্রেয়নার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় আবরণ। শ্রেয়না ধ্যান ভাঙে, মৃদু কণ্ঠে শুধায়, এতক্ষণ কি বললাম শোনেননি? অবাক কণ্ঠ আবরণের। শ্রেয়না স্বাভাবিক গলায় বলে, শুনেছি তো। আবরণ হালকা হেসে মাথা নিচু করে নেয়। শ্রেয়না তাকিয়ে থাকে। এই বাচ্চা ছেলেটা তার বর, ভাবতেই হাসি পায় শ্রেয়নার। ঠোঁট চেপে হাসে সে। হুট করেই তার মাথায় চাপড় মারে আবরণ। কর্কশ কণ্ঠে বলে, কৈতরে ছাও অনেক জ্বালিয়েছ সমন্দির বোন, এবার কাছে এসে একটু শান্তি দাও। হঠাৎ আবরণের এহেন পরিবর্তনে চমকায় শ্রেয়না। কপালে ভাঁজ পড়ে, মৃদু কণ্ঠে চেঁচিয়ে ওঠে, অসভ্য! কৈতরী মানে কি? নাম নেই আমার? আবরণ শ্রেয়নার হাতটা বগল দাবা করে চেপে ধরে। শ্রেয়নার চুলগুলো দুলে ওঠে। শাড়ির আঁচল কোনো মতে হাতে পেঁচিয়ে আবরণের বাহু আঁকড়ে ধরে। কৈতরী মানে কবুতরের বাচ্চা। আমার আদরের কৈতরী আপনি, আপনারা অনেক খেয়াল রাখবো আমি। লাভ ইউ কৈতরী আমার।
আবরণ চট করে ঘাড় বাঁকিয়ে তাকায়। শ্রেয়না এক হাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আবরণ আবারও তাকায়, ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে বলে ওঠে, আরেকটু হাসুন। আপনার হাসি সেরকম দেখার সৌভাগ্য হয়নি আমার। দুর্ভাগ্য? দেখুন, আপনার হাসি এমন যেমন বুকের ভেতর কেউ এক ড্রাম বরফ ঢেলে দিয়েছে। সেই বরফ আমার বক্ষস্থলে কিলবিল করে নিজেদের জায়গা করে নেয়। এর ফলে যদি আমি জ্ঞান হারাই, তাহলে আপনার এমন বাটার টোস্ট মার্কা মুখখানা দেখা দেখি বেরোতে থাকবো। এটা কি আমার দুর্ভাগ্য নয়? শ্রেয়না হেসে দিয়ে মাথা রাখে আবরণের কাঁধে। আবরণের বাহু আঁকড়ে ধরে পায়ের সাথে পা মিলে হাঁটতে থাকে। কৈতরের ছাও, নিজের কথাবার্তা ঠিক করো। এমন উচ্ছৃঙ্খল মানুষ আমার একদম পছন্দ নয়। এখন যেমন হাত আঁকড়ে পা মিলিয়ে হাঁটছেন, ভবিষ্যতে আমার সাথে নিজেকে মিলিয়ে নেবেন, আমার হয়ে থাকবেন। আমি নিজের করে রাখবো আপনাকে। আপনার মুখে কৈতর শব্দটা কিন্তু দারুণ মানিয়েছে। ইচ্ছে করছে চাপটে ধরে ঠাস ঠাস করে দূরে চুমু খাই। শ্রেয়না তড়িৎ আবরণের কাছ থেকে সরে আসে, কিছুটা দূরত্ব নিয়ে হাঁটতে থাকে। আবরণ আবারও শ্রেয়নার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, এক হাতে শ্রেয়নার বাহু চেপে ধরে। দুজনেই হাঁটতে থাকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আবরণ একটু পরপর ঠোঁট এলিয়ে হাসছে, কোনো কারণ ছাড়াই। শ্রেয়না আর চোখে লক্ষ্য করে সেটা, অবাক হচ্ছে ভীষণ। তাকে পেয়ে কেউ এমন করে হাসছে, কারো বুকে এত শান্তি লাগছে। সে কারো স্বপ্নের প্রেয়সী, কোনো এক ছন্নছাড়া পুরুষের কল্পনায় সর্বদাই বিচরণকারিণী। দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়না, মাথা এলিয়ে দেয় আবরণের কাঁধে। চোখ বন্ধ করে অনুভব করতে চায় আবরণকে। ফট করে মাথা উঁচিয়ে তাকায় শ্রেয়না। আবরণের সাথে চোকাচোকি হতেই আবদার করে বসে, তোমার গাল এবং চুলগুলো একটু ছুঁয়ে দেখতে পারি? আবরণ হেসে দেয়, মাথা নিচু করে হাস্যরত কণ্ঠে বলে, যথাজ্ঞা রানী সাহেবা। আবরণ চাইছে এভরিথিং বিলংস টু শ্রেয়না আলম। হন্তদন্ত হয়ে পিস্তল হাতে জাইদ ভিলার মূল ফটক দিয়ে বের হন নীরজ জাইদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। তড়িঘড়ি করে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেন। হুট করেই কি হলো বুঝতে পারছেন না তিনি। সেজানকে কল দিতে চেয়েও দেন না, ছেলেটা অনেক দৌঝাপ করেছে, এবার কিছুটা ঘুমুক। মাঝরাতে ড্রয়িং রুমে এসেছিলেন নীরদ। আবরণের কক্ষের দরজা হাট করে খুলে রাখা। সন্দেহের বসে ইতস্তত করে কয়েকবার ডেকেছিলেন আবরণের নাম ধরে, ভেতর থেকে রেসপন্স আসেনি। কল করেছেন বার কয়েক, তবুও কোনো সাড়া শব্দ নেই। অগত্যা দরজা পেরিয়ে কিছুটা ভেতরের দিকে প্রবেশ করেন তিনি। সম্পূর্ণ রুম ফাঁকা, ব্যালকনি, ওয়াশরুম, কোথাও নেই ছেলেমেয়ে দুটো। চিন্তায় কপালে ভাঁজ পড়ে তার। এ আবার বিপদের কোনো নতুন মোড় নয় তো? কে শত্রুতা করতে পারে আবার? কোথায় চলে গেল আবরণ শ্রেয়না?